স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা রসায়ন বিজ্ঞানের নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় নিয়ে কিছু কথা বলবো। এই পড়াগুলো তোমাদের জানা, তারপরেও যদি কিছু এক্সট্রা ইনফরমেশন তোমরা পাও, তোমরা লাভবান হতে পারবে। আমরা দেখো, এখানে শিক্ষণফল আমরা লিখেছি পদার্থের অবস্থা, রূপান্তর, পদার্থের পরিবর্তন, পদার্থের শ্রেণী বিভাগ, উপাদান ও সংযুতি অনুযায়ী পদার্থ দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মিশ্রণ, আর একটা হলো খাঁটি বস্তু। মিশ্রণটা আবার দুইটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা সমসত্ব, একটা অসমসত্ব। খাঁটি বস্তুকে দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, মৌল, জৈব। মৌলকে আবার তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, ধাতু, অধাতু এবং উপধাতু। তো প্রথমে আমরা একটু জেনে নিব যে হোয়াট ইজ মিক্সার বা মিশ্রণ। যে এটা হলো দুই বা ততোধিক পদার্থকে যে কোনো অনুপাতে একত্রে মেশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তবে উক্ত সমাবেগকে আমরা বলবো মিশ্রণ। যেমন পানির মধ্যে আমি যদি চিনি মেশাই, তাহলে দেখো পানি তার পানির ধর্ম, চিনি তার চিনির ধর্ম পালন করবে, তাহলে এটাকে আমরা বলবো মিশ্রণ। এই মিশ্রণটা আমরা দুইটা শ্রেণীতে ভাগ করেছি, একটা হলো সমসত্ব, একটা অসমসত্ব। সমসত্ব মিশ্রণ কি? যে মিশ্রণে সকল অংশে তার উপাদান সমূহ একই অনুপাতে থাকে, তাদের পৃথক অস্তিত্ব লক্ষ্য করা যায় না, তাদেরকে আমরা বলবো সমসত্ব মিশ্রণ। যেমন পানি এবং চিনি, পানির মধ্যে তুমি যদি চিনি মেশাও, তুমি চিনির অস্তিত্ব ততক্ষণ টের পাবে না যতক্ষণ না সেই চিনি শরবত তুমি পান না করছো। অসমসত্ব মিশ্রণ, যে মিশ্রণে বিভিন্ন অংশে তার উপাদান সমূহ বিভিন্ন অনুপাতে থাকে, তাদের পৃথক অস্তিত্ব সহজেই বোঝা যায়, খালি চোখে বোঝা যায়, তাহলে সেগুলো হচ্ছে অসমসত্ব মিশ্রণ। তুমি সারাদিন ধরে একটা গ্লাসের মধ্যে তুমি বালি নিয়ে সেখানে চামচ দিয়ে যদি নাড়াচাড়া করো, দেখা যাবে বালি কখনোই মিশছে না। তাই এই ধরনের মিশ্রণটাকে আমরা বলবো অসমসত্ব মিশ্রণ। খাঁটি বস্তু, খাঁটি বস্তু ডেফিনিশনে বলা হচ্ছে নির্দিষ্ট ও অপরিবর্তনীয় রাসায়নিক সংযুতি ও ধর্মবিশিষ্ট পদার্থকে আমরা বলি খাঁটি বস্তু। এই খাঁটি বস্তু প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে মৌল আর হলো যৌগ। মৌল যৌগ সম্পর্কে তোমাদের ব্যাপক ধারণা আছে, তারপরে আমি বলে দিচ্ছি যে মৌলিক বা মৌল হলো যে সকল পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে আমরা বলবো মৌল। যেমন তোমার সোডিয়াম, ক্লোরিন, এই যে ক্লোরিনকে বলে, ক্লোরিন ছাড়া আমরা কিছু পাচ্ছি না। যৌগিক পদার্থ কি? যে সকল পদার্থকে রাসায়নিকভাবে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। যেমন এই যে তুমি যদি পানিকে ভাঙো, তাহলে তুমি কি পাচ্ছ? হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যাচ্ছে। এই মৌলিক পদার্থ আবার তিনটি শ্রেণীতে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে ধাতু, অধাতু, উপধাতু। অধাতু হচ্ছে কি তাপবিদ্যুৎ সুপরিবাহী মৌলসমূহকে ধাতু বলা হয়, যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো টেকনিক্যালি তুমি মনে রাখার জন্য এটা আমি বলেছিলাম, যার নামের শেষে আম আছে তারা হচ্ছে ধাতু। এটা কিন্তু কেমিস্ট্রির কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নয়, এটা হলো টেকনিক যার নামের শেষে আম আছে। আর অধাতু চিহ্ন যার তাপ ও বিদ্যুৎ অপরিবাহী মৌলসমূহকে আমরা বলি অধাতু। যেমন যার নামের শেষে দন্ত ন আছে তারা সাধারণত ধাতু। আবারও বলছি শিক্ষার্থীবৃন্দ, এটা কোনো মানে নিয়ম নয়। তোমার শিক্ষক যদি তোমাকে জিজ্ঞাসা করে এই বলো তো ধাতু কাকে বলে, তুমি যদি বলো যার নামের শেষে আম আছে সেটি ধাতু, আবার যার নামের শেষে দন্ত ন আছে সেটা অধাতু, তাহলে কিন্তু তুমি বকা খাবে। এটা জাস্ট টেকনিক, এটা তোমার মনের মধ্যে থাকবে। তবে সব ক্ষেত্রে নিয়ম প্রযোজ্য নয়, কয়েকটা মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। আর উপধাতু হলো কি, যে এমন কিছু মৌলিক পদার্থ আছে যারা কখনো ধাতুর মতো আচরণ করে, কখনো অধাতুর মতো আচরণ করে, এটাকে বলে সাব মেটাল বা মেটালয়েড বা সেমি মেটাল। যেমন এটার জন্য একটা জি বিহার, শিগগিরই আসেন, সাবধানে তুলে বসেন, এইগুলো হচ্ছে তোমার উপধাতু। জি বিহার, শিগগিরই, শিগগিরই, শিগগিরই
আসেন সাবধানে টুলে বসেন। এখানে উপধাতুগুলো মনে রাখার জন্য এই সেন্টেন্সটা তুমি মনে রাখতে পারো। জি মানে জার্মেনিয়াম, বেহাই মানে বিসমার্ক, শিগগিরি সরি শিগগিরি মানে সিলিকন, আসেন মানে আর্সেনিক, সাবধানে মানে অ্যান্টিমনি, টুলে মানে টেকনিসিয়াম, আর বসেন মানে বোরন। এই সমস্ত 7টি উপধাতু আমাদের আছে পর্যায় সারণীতে। এগুলো মনে রাখার জন্য আমি কিছু টেকনিক দিলাম। এখন আমরা চলে যাব তোমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই ক্ষেত্রে আমরা একটু বলে দিই যে ধাতু পরমাণু আকারে থাকে, যেমন ধাতু পরমাণু আকারে থাকে, আর অধাতু যেগুলো গ্যাসীয় তারা অণু আকারে থাকে। যেমন এখানে এনে তুমি জিন্দেগিতে দেখাতে পারবে না Na2, তো এই যে 2 এর যদি দরকার হয় তাহলে তার আগে তুমি 2 বসে সমাধান করতে পারো, কিন্তু ধাতু কখনোই অণু আকারে থাকবে না যখন এটি সিঙ্গেল অবস্থা। যখন যোগ অবস্থা হয় তখন যোজনের আদান প্রদানে সেটা হতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি বলছি যে ধাতু সবসময় পরমাণু আকারে থাকবে সিঙ্গেল অবস্থায়, এবং অধাতু অণু আকারে থাকবে। যেমন তুমি কখনোই এইভাবে লিখবে না সোডিয়াম প্লাস ক্লোরিন, এইভাবে লিখলে ভুল হবে। তাহলে এটা অধাতুর ক্ষেত্রে আমরা কি লিখবো, ক্লোরিন। এবং এই এই কয়েকটা মৌলিক গ্যাস আছে, এটা একটু বলে নিন শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধা হবে। মৌলিক গ্যাস কোনগুলো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আয়োডিন অবশ্য মৌলিক গ্যাস না, তোমার হলো ফ্লোরিন, ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এইগুলো হচ্ছে মৌলিক গ্যাস। এবং এটা এই ব্রোমিন যদিও অণু আকারে থাকে কিন্তু তার ভৌত অবস্থা হচ্ছে তরল, আয়োডিন হচ্ছে কঠিন, আর কার্বনটা কিন্তু আবার পরমাণু আকারে থাকে, সালফার এসিড আকারে থাকে, ফসফরাস P4 আকারে থাকে। এগুলো ব্যতিক্রম জিনিস, এগুলো একটু মনে রাখবে যে কার্বন পরমাণু আকারে থাকবে যদিও সে অধাতু, সালফার এসিড আকারে থাকে, অর্থাৎ সালফারের মধ্যে 8টি সালফার পরমাণু আছে, ফসফরাসের মধ্যে 4টি ফসফরাস পরমাণু আছে। এগুলো ব্যতিক্রম জিনিস, এগুলো আমাদের অবশ্যই জানা দরকার। বেসিক কনসেপ্ট না থাকলে তুমি পরবর্তী চ্যাপ্টারগুলোতে ভালো বুঝতে পারবে না। ধন্যবাদ। এরপরে আমরা চলে যাব তোমার পদার্থের অবস্থা ও রূপান্তর। পদার্থের অবস্থা পদার্থ সাধারণত তোমার 3টি অবস্থায় বিরাজ করতে পারে। একটা হলো কঠিন, তরল এবং গ্যাসীয়। আমরা এর বৈশিষ্ট্যগুলো ছোটবেলা থেকে পড়ে আসছি শিক্ষার্থীবৃন্দ। তারপরে আমরা একটু আর সহজ করে নিই। ভর আছে, প্রত্যেকই ভর আছে। আকার আছে, আকার নেই, আকার নেই। আয়তন আছে, আয়তন আছে, আয়তন আছে, নির্দিষ্ট আয়তন নেই। তোমাদের এসএসসি লেভেলে যদিও গ্যাসীয় পদার্থের আয়তনের কথা নেগলেক্ট করা হয়েছে, বাট অবশ্যই প্রত্যেকটা পদার্থের কিন্তু আয়তন আছে, যেটা আমরা ইন্টারমিডিয়েট যখন আমরা পড়বো তখন আমরা দেখবো। সেখানে ভ্যান ডার ওয়ালস যে একটা ইকুয়েশন আছে, P + V স্কয়ার বা V স্কয়ার ইনটু V - N = nRT। এই ভ্যান ডার ওয়ালস সমীকরণে সেখানে দুইটা জিনিস আমাদের করা আছে, একটা হলো আয়তন সংশোধন, একটা চাপ সংশোধন। তো যাই হোক, তোমাদের লেভেলে যেটা আছে সেটা তুমি শিখে নাও। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আন্তর আণবিক দূরত্ব খুবই কম। আন্তর আণবিক দূরত্ব কঠিনের তুলনায় কি বেশি, আর আন্তর আণবিক
দূরত্ব খুবই বেশি। আমরা এই বিষয়টা একটু ব্যাখ্যা করে দেই। আমরা যদি তিনটা পাত্র এখানে আঁকিয়ে নিই, তাহলে দেখা যাচ্ছে যে এই কণাগুলো, এগুলো হচ্ছে কঠিন কণা, পরস্পরের সাথে আছে, এগুলো একটু দূরে দূরে আছে, আর এটা এইভাবে আছে। আন্তঃআণবিক দূরত্ব কি? আন্ত মানে হলো মধ্যকার, আণবিক মানে অনুসময়ের, দূরত্ব মানে বস্তুর অবস্থান পরিবর্তন। আমরা ফিজিক্সে তোমরা শিখে এসেছো। তাহলে আন্তঃআণবিক দূরত্ব মানে অনুসময়ের মধ্যকার দূরত্ব হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। দেখো কঠিন পদার্থের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব খুবই কম, নেই বললেই চলে। কঠিন বন্ধুত্ব, তরল পদার্থের মধ্যে বন্ধুত্বের একটু হালকা অবসান ঘটেছে, অর্থাৎ অনুসময়ের মধ্যকার দূরত্ব বেশি, আর গ্যাসীয় পদার্থগুলো অনেক বেশি। আন্তঃআণবিক দূরত্ব বেশি, খুবই কম হলে সেখানে আন্তঃআণবিক শক্তি খুবই বেশি হয়, খুবই বেশি হয়। কঠিনের তুলনায় আন্তঃআণবিক শক্তি কম হবে, আর এটা খুবই কম হবে আন্তঃআণবিক শক্তি। অর্থাৎ এখানে একটা রিলেশনশিপ তুমি জানতে পারো যে আন্তঃআণবিক শক্তি proportional to 1 divided by আন্তঃআণবিক দূরত্ব। অর্থাৎ আন্তঃআণবিক দূরত্ব এবং আন্তঃআণবিক শক্তি পরস্পরের ব্যস্তানুপাতিক। দূরত্ব বেশি হলে শক্তি কম হবে, দূরত্ব কম হলে শক্তি বেশি হবে। তাহলে কঠিন পদার্থের অনেক উদাহরণ আমরা জানি। সকল ধাতু সাধারণত কঠিন, এবং ধাতুর মধ্যে মার্কারি হচ্ছে তরল। আর এখানে তুমি ইট, পাথর, এগুলো হচ্ছে কঠিন পদার্থ। বালি, এগুলো কঠিন পদার্থ। তরল পদার্থের মধ্যে আছে পানি, কেরোসিন, ডিজেল ইত্যাদি। এবং গ্যাসীয় পদার্থের মধ্যে কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি। তো এই হলো তোমার পদার্থের অবস্থার বিভিন্ন ক্রাইটেরিয়া। এরপরে আমরা যাব পদার্থের রূপান্তর। পদার্থের রূপান্তর সাধারণত একটি পদার্থ যদি তিনটে অবস্থায় থাকতে পারে, তাহলে এখানে আমরা লিখতে পারি কঠিন, তরল, গ্যাস। এগুলো তুমি ছোটবেলায় শিখেছ, তারপরে আমি রিভিউ করে দিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, কঠিন পদার্থ কি তাপ দিলে সাধারণত তরল হয়, তরলকে তাপ দিলে সাধারণত গ্যাসীয় হয়। যদি তাপ হ্রাস করো, শীতল করো, তাহলে গ্যাসীয় পদার্থ আবার তরল হবে, তরল পদার্থ আবার কি হবে? কঠিন পদার্থে ফিরে আসবে। এটিকেই আমরা বলি পদার্থের রূপান্তর। আবার কিছু কিছু পদার্থ আছে যেগুলো তাপ থেকে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয়, এবং শীতল করলে আবার উঠে চলে আসে। এই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন প্রক্রিয়া। এবং এটার জন্য আমি একটু সেন্টেন্স লিখে দিই শিক্ষার্থীদের, তাহলে তোমাদের সুবিধা হবে। ঊর্ধ্বপাতনে বেনি আগে কণা পরে। বে মানে বেনজিন, বেনজোয়িক অ্যাসিড। নি মানে নিশাতল। আ মানে আয়োডিন। গে মানে গন্ধক বা সালফার। ক মানে ক্যালোমেল, কঠিন কার্বন ডাই অক্সাইড বা ড্রাই আইস বলা হচ্ছে। কি কঠিন কার্বন ডাই অক্সাইড, ড্রাই আইস বলা হচ্ছে। আর হলো কর্পূর। আর না মানে হচ্ছে ন্যাপথালিন। তাহলে দেখো তোমাদের বইগুলোতে আমি আরেকটা বলি, আয়োডিনের সঙ্গে আরেকটা লিখে নাও। আমি সংক্ষেপে লিখলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড। শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের বইগুলোতে এত কিছু যৌগের নাম দেওয়া নেই বা মৌলিক কোনো নাম দেওয়া নেই। আমি অনেকগুলো তোমার দিলাম যেটা অ্যাডমিশন টেস্টে কভার করবে। যেমন বেতে বেনজিন, বেনজোয়িক অ্যাসিড, নিতে মিশাদল, আতে আয়োডিন বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বিতে গন্ধক বা সালফার, কতে ক্যালোমেল, তারপর কঠিন কার্বন ডাই অক্সাইড বা ড্রাই আইস, আর একটা কর্পূর, নাতে
ন্যাপথালিন। তাহলে সাবলিমেশন বা উর্ধ্বপাতন কি যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সেটি সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয় এবং সেটিকে শীতল করলে পুনরায় কঠিন পদার্থে পরিণত হয়, সেটিকে আমরা বলি উর্ধ্বপাতন প্রক্রিয়া। এরপর আমরা চলে যাব পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তনে যাব। পদার্থের পরিবর্তন কাকে বলে? যে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায়, তাই না? এই পরিবর্তন সাধারণত আমরা দুই প্রকার দেখতে থাকি, একটা হলো ভৌত পরিবর্তন, আরেকটা হলো রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কাকে বলে? ভৌত পরিবর্তনের কথা বলা হচ্ছে যে পরিবর্তনের ফলে পদার্থের শুধু বাহ্যিক আকার বা অবস্থার পরিবর্তন হয়, কিন্তু সেটি অন্য কোনো ভিন্ন পদার্থে পরিণত হয় না, শুধুমাত্র কি তার ভৌত অবস্থার পরিবর্তন। মনে করো তোমাকে তুমি কোনো ভালো একটা রেজাল্ট করেছো কোনো একটা কম্পিটিটিভ এক্সামিনেশনে, তাহলে তুমি দেখবে তোমার ফেসটা হাস্যোজ্জ্বল হচ্ছে, তাহলে তুমি তো নিজে পরিবর্তন হয় না, তুমি ছিলে একটু স্বাভাবিক মোডে, তুমি হাস্যোজ্জ্বল মোডে গেছো, এটা হলো ভৌত পরিবর্তন। অথবা তোমাকে হুট করে একজন চড় মারলো, দেখবে যে তুমি কি তখন হাহা করে হাঁটলে না, তুমি অবশ্যই তোমার মনটা খারাপ হবে। তাহলে এই যে পরিবর্তন, এটা হলো ভৌত পরিবর্তন। আর মানুষের মনের মধ্যে যে উদ্দীপনা মানে উত্তেজনা হয়, সেটা হলো রাসায়নিক পরিবর্তন। আমরা বলছি এগুলো কেমিস্ট্রি ভাষায়। কেমিস্ট্রি ভাষায় বলা হচ্ছে যে পরিবর্তনের ফলে পদার্থে শুধু বাহ্যিক আকার বা অবস্থার পরিবর্তন হয়, কিন্তু সেটি নতুন কোনো পদার্থে পরিণত হয় না, তাকে আমরা বলি ভৌত পরিবর্তন। যেমন কঠিন পদার্থকে তুমি যদি তাপ দাও, সেটা কি হবে তরল, তরলকে তাপ দিলে সেটা হবে জলীয়। মানে আমরা যদি পানি নিয়ে বিষয়টা বলি, বরফকে তাপ দিলে কি হবে পানি, পানিকে তাপ দিলে সেটা হবে জলীয় বাষ্প। এবং এটা যদি তুমি শীতল করো, শীতল করলে পানি, আর এটাকে শীতল করলে এই, তাহলে এটা একটি ভৌত পরিবর্তন হলো। তাহলে পানি পানি থাকলেও শুধু তার অবস্থার পরিবর্তন হলো। তারপরে হচ্ছে চিনি শরবত। চিনি শরবত অর্থাৎ চিনি যেমন মিষ্টি, চিনি শরবতও মিষ্টি, যদিও লঘুত্বের কারণে মিষ্টি কম বেশি হতে পারে। এছাড়া হলো চিনি বড় দানাকে ছোট দানায় পরিণত, বড় দানাকে ছোট দানায় পরিণত। 4 নাম্বার হচ্ছে মনের বরণ, মনের বরণ। অর্থাৎ তুমি যদি মোম জ্বালাও, তাহলে দেখা যাবে যে মোমের গা দিয়ে যে মোম চলে আসছে, এটা হলো ভৌত পরিবর্তন। আবার ঠান্ডা হলে আবার কঠিন মোম চলে আসে, এই গেল তোমার ভৌত পরিবর্তন। এরপর আমরা জানবো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে কি বলা হলো? যে পরিবর্তনের ফলে পদার্থ তার নিজস্ব ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট, তার মানে কি বলা হচ্ছে? নিজস্ব ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট অন্য পদার্থে পরিণত হয়, তাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। যেমন সকল ধরনের রাসায়নিক বিক্রিয়া, সকল ধরনের রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক পরিবর্তনের একটা উল্লেখযোগ্য উদাহরণ, যেমন C+O2 CO2। আবার আমরা লোহার উপর মরিচা পড়া, কি বললাম? লোহার উপর মরিচা পড়া। লোহার উপর মরিচা পড়ার জন্য দায়ী কি? জলীয় বাষ্প এবং অক্সিজেন। তাহলে এখানে কি হবে? আমরা সমতা বিধান করলাম, Fe2O3NH2, এই যে মরিচা। আবার মোমের দহন, মোমের দহন হলে কি হয়? তোমরা জানো দহনটা কি? অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়াকে আমরা বলি দহন। দেখো মোমের দহন বলতে এটা যদি হাইড্রোকার্বন হয়, তাহলে সেখানে উৎপন্ন হয় হাইড্রোকার্বন। তাহলে মোম হলো এক ধরনের হাইড্রোকার্বন, এটাকে তাপ দিয়ে দহন করলে হবে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস তাপ প্লাস আলো। এই হলো তোমার
তোমার নতুন ধর্মিষ্ঠ কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত হলো। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা লাস্ট অফ অল একটা জিনিস বলে আমরা শেষ করবো, যেমন মোমবাতি জ্বালানো এখানে দুইটা ঘটনা হয়। একটা হলো মোমের গলন, আর একটা হলো মোমের দহন। গলনে হয় ভৌত আর দহনে হয় রাসায়নিক। এগুলো অনেক সময় তোমার বহুপদী সমাপ্তি সূচক মানে এমসিকিউতে আসে। তোমাকে বলা হয় মোমবাতি জ্বালানো কি কি, মোমবাতি জ্বালানো হলে এক, শুধু ভৌত পরিবর্তন হয়; দুই, ভৌত রাসায়নিক পরিবর্তন হয়; আর তিন, রাসায়নিক পরিবর্তন হয়। তাহলে আমাদের দুটা পরিবর্তনই হয়, ভৌত হয়, রাসায়নিক হয়। মোমের গলন হলে ভৌত হবে, আর মোমের দহন হলে রাসায়নিক পরিবর্তন। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে, এই চ্যাপ্টারের অন্য টপিক নিয়ে আমরা আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।